ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া দিয়ে রপ্তানি কমবে 30%। দৈনিক প্রায় 40 লাখ টাকার বাণিজ্য ব্যাহতের শঙ্কা। চড়া ডিমের বাজার, ডজনের দাম 150-র কাছাকাছি। সরবরাহ কমায় সপ্তাহ ব্যবধানে ঊর্ধ্বমুখী মাছের দরও। ডিম তো 42 টাকা 40 টাকা এরকম আসলে আর কি, এখন 45 টাকা বিক্রি করি, একটু বাড়ছে। খাদ্যের দাম যদি আরেকটু কমায় তাহলে হয়তো ডিমের দাম আরেকটু কমবে। নদীতে মাছ কম আর এই জন্য কিন্তু আয় না, কম কিনে দাম বেশি দেখা। ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় সিএমএম আদালতে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এখন পর্যন্ত রিমান্ড চায়নি পুলিশ। স্তরনামায় হাওড়ে তীব্র সুপেয় পানির সংকট, স্বাস্থ্য ঝুঁকি সহ বেশি ভুগছেন নারীরা। দীর্ঘমেয়াদী উদ্যোগের দাবি। এক কলস পানি নিয়ে এখানে খাই, এরপরে গাড়া গুড়া থেকে আমরা গোসল গোসল করে সঠিক টাইমে স্কুলে যাই যেতাম না, এই পানি আনতে যাওয়ার সময় বাদ স্কুলে আইয়া টাইম পাইতাম না যাওয়ার। কানাডার টরন্টোতে গাড়ি উঠিয়ে দিয়ে 3 শিশু হত্যা, মা সহ আহত আরও 3 জন। নেশাগ্রস্ত গাড়ি চালক আটক। স্বাগত। এখন বাণিজ্যে শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে গালিব ইবনে রিয়াজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাটারা থানার একটি হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে আদালতে তোলা হয়েছে। সবশেষ খবর জানাতে সিএমএম আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, যতদূর জেনেছে এখন পর্যন্ত তো রিমান্ড চাওয়া হয়নি, মামলার বিস্তারিত জানাবেন এবং তার বিরুদ্ধে যে মামলা হয়েছে তাতে কি ধরনের, তাকে কি কারাগারে পাঠানো হতে পারে কিনা, বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। গালিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হককে হত্যা চেষ্টা মামলায় আজকে কিছুক্ষণ আগে আদালতে তোলা হয়েছে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে, যাকে গতকালকে বিমানবন্দর থেকে আটক করে গ্রেপ্তার দেখানো হয় এই মামলায়। তিনি 203 নম্বর এজাহার নামীয় আসামি। সেখানে মূলত তাকে দেখানো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগকে সমর্থন জানিয়ে এই আন্দোলন দমনে তিনি অর্থের যোগানদাতা হিসেবে তাকে এই মামলায় উল্লেখ করা হয়েছে। তাকে কিছুক্ষণ আগেই আদালতে তোলা হয়েছে। এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রয়েছেন। মূলত রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন যে এই আন্দোলন দমনে যারা অভিনয় শিল্পী রয়েছেন, যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, তাদের মধ্যে অন্যতম এই নুসরাত ফারিয়া। এখানে তার পক্ষের কোনো আইনজীবী দাঁড়ায় কিনা সেটি এখন দেখার বিষয়, যে তার পক্ষে কোনো কথা বলেন কিনা। তবে এখন পর্যন্ত আমরা যে মামলার যে কাগজটি পেয়েছি, ফরওয়ার্ডিংটি পেয়েছি, সেখানে রিমান্ডের বিষয়ে উল্লেখ করা হয়নি। তাকে জেল হাজতে আটকে রাখার কথা বলা হয়েছে এই মামলার তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত। তবে যেহেতু শুনানি চলছে, শুনানিতে আসলে আরও বিস্তারিত জানা সম্ভব হবে কোন কোন বিষয়গুলো তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। কারণ যে মামলাটি করা হয়েছিল 29 এপ্রিল এই চলতি বছরের, এনামুল হক তিনি নিজেই বাদী হয়েছেন। তাকে হত্যা চেষ্টা মামলায় সেখানে আমরা দেখেছি যে প্রায় 250 জনের মতো তিনি নাম উল্লেখ করেছেন, অজ্ঞাতনামা আসামি করেছেন 200 থেকে 300 জনের। তার মধ্য থেকে সেখানে আমরা দেখেছি 17 জন অভিনয় শিল্পীর নাম রয়েছে। সেই তালিকায় এই নুসরাত ফারিয়াও রয়েছেন, যাকে গতকালকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। এবং এখন যেহেতু তার শুনানিটি চলছে, তখন আসলে বিস্তারিত বলা সম্ভব হবে কোন কোন অভিযোগ তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আইনজীবী তুলে ধরেন। তবে এই যে তাকে গ্রেপ্তার করার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় এক ধরনের আলোচনার কেন্দ্রে কিন্তু রয়েছেন তিনি। কারণ অনেকেই বলছেন যে এই হত্যা চেষ্টা মামলার সঙ্গে তিনি জড়িত থাকার কথা নয়। পাশাপাশি আবার অনেকেই দাবি করছেন যে আওয়ামী লীগকে নানা সময় তিনি সহযোগিতা করেছেন, তাদের যে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আর্থিকভাবে তিনি সহযোগিতা করেছেন। সবশেষ তিনি শেখ মুজিবুর রহমানের যে বায়োপিক, সেই বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে তিনি অভিনয় করেছেন, যার কারণে ওই অভিনয়কে কেন্দ্র করেই যারা সাধারণ মানুষ রয়েছেন অনেকেই কিন্তু সেটি আলোচনা হিসেবে নিয়েছেন, অনেকে সমালোচনাও করেছেন। এই বিষয়গুলো আজকে এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী বিচারকের কাছে তুলে ধরবেন বলে আমরা জানতে পেরেছি, যতটুকু তিনি আমাদেরকে বলেছেন। তবে এখন পর্যন্ত যেহেতু তার শুনানিটি শেষ হয়নি, পুরোপুরি বলা সম্ভব হচ্ছে না যে পরবর্তীতে রিমান্ড চাওয়া হবে কি হবে না, বা তাকে কারাগারে পাঠানোর আগে কোনো প্রকার তাকে কি কি সুবিধা দেওয়া হবে, এই বিষয়ে
বিষয়গুলো এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই। তবে শুনানি শেষ হওয়ার পরে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আমাদেরকে যখন আমাদের সঙ্গে কথা বলবেন তখন আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। এই ছিল আমার কাছে সবশেষ খবর। ভাটারা থানার একটি হত্যা চেষ্টা মামলায় এই মুহূর্তে আদালতে তোলা হয়েছে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। স্থলবন্দরগুলো দিয়ে 6 ধরনের পণ্য আমদানিতে ভারত সরকারের দেয়া নিষেধাজ্ঞার ফলে অন্তত 30% কমবে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য। এছাড়া প্রতিদিন ব্যাহত হবে প্রায় 40 লাখ টাকার পণ্য রপ্তানি। তাই দ্রুত ভারতের আলোচনার মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন আজিজুল সঞ্চয়। ভারতের নিষেধাজ্ঞার পর নেতিবাচক প্রভাব পড়েছে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্যে। বন্ধ হয়ে গেছে প্রক্রিয়াজাত খাবার, প্লাস্টিক, পিভিসি, ফার্নিচার, ফলের স্বাদযুক্ত জুস ও তুলাসহ বেশ কয়েকটি পণ্য রপ্তানি। গত শনিবার ত্রিপুরা, আসাম, মেঘালয় ও মিজোরামের স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাবার, ফল, ফলের স্বাদযুক্ত জুস, তুলা, প্লাস্টিক, পিভিসি সামগ্রী ও কাঠের ফার্নিচার আমদানিতে নিষেধাজ্ঞা দেয় দেশটির সরকার। এসব পণ্যের মধ্যে তৈরি পোশাক ও কাঠের ফার্নিচার ছাড়া বাকি সবকটি পণ্যই নিয়মিত রপ্তানি হয় আখাউড়া স্থলবন্দর দিয়ে, যা বন্দরের রপ্তানি আয়ে সবথেকে গুরুত্বপূর্ণ। ভারতের 7 সিস্টার্সের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এমনিতেই কমেছে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য। বর্তমানে হিমায়িত মাছ, ভোজ্য তেল, প্রক্রিয়াজাত খাবার, প্লাস্টিক, পিভিসি ফার্নিচার, ফলের স্বাদযুক্ত জুস ও তুলাসহ কয়েকটি পণ্য নিয়মিত রপ্তানি হয়। ব্যবসায়ীরা বলছেন, এই বন্দর দিয়ে প্রতিদিন অন্তত 1.5 কোটি টাকার বিভিন্ন পণ্য রপ্তানি হয় ভারতে। তবে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের কারণেই আমদানির সুযোগ সীমিত করেছে ভারত সরকার। ফলে যে কয়েকটি পণ্য বেশি রপ্তানি হয় তার সবগুলোই নিষেধাজ্ঞার আওতায় পড়ায় ভাটা পড়বে রপ্তানি বাণিজ্যে। যেই কটা পণ্য নিষিদ্ধ দিয়েছে এই কটা পণ্যই এক্সপোর্ট হয়। তো এখন যেহেতু বন্ধ হয়ে গেছে, আমরা ব্যবসায়িকটা বিশাল একটা ক্ষতিপূর্ণ দিকে গেলাম। যে পণ্যগুলো রপ্তানি হইতে বেশিরভাগ পণ্য এগুলোর আওতাধীনে পড়ে গেছে, সেজন্য আমাদের বন্দর ক্ষতিগ্রস্ত হবে। সিএনডিএফএসা আছেন, লেবার আছে, শ্রমিক আছে, বিভিন্ন জন বিভিন্ন পর্যায়ে কাজ করে, এটার কাজেরও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছি। বন্দর কর্তৃপক্ষ বলছে, নিষেধাজ্ঞার ফলে অন্তত 30% কমবে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য। ব্যাহত হবে 40 লাখ টাকার পণ্য রপ্তানি। যে সকল পণ্যের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এর মধ্যে বেশিরভাগ পণ্যই আমাদের আখাউড়া স্থল থেকে যায়। সেই কারণে আগের তুলনায় এক্সপোর্টটা একটু কমে গেছে। আগে যেত পার ডে 30-40 গাড়ি, আর এখন কমে আসছে, এটা 10 গাড়ি চলে আসছে। চলতি অর্থ বছরে গেল এপ্রিল পর্যন্ত ভারতের রপ্তানি হয় 453 কোটি টাকার পণ্য, যা বিগত অর্থ বছরের তুলনায় 26 কোটি টাকা বেশি। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। দিন দিন হাওড় অঞ্চলে তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট, যে সংকটে সবচেয়ে বেশি ভুগছে প্রান্তিক অঞ্চলের নারীরা। পানির অভাবে ব্যাঘাত ঘটছে দৈনন্দিন কাজে, দেখা দিচ্ছে নানা ধরনের শারীরিক সমস্যাও। সুপেয় পানির হাহাকার কাটাতে স্বল্পমেয়াদী কিছু প্রকল্প আশার আলো দেখালেও স্থানীয়দের দাবি দীর্ঘমেয়াদী উদ্যোগের। অন্যদিকে বেসরকারি উদ্যোগকে ত্বরান্বিত করতে সরকারের সহায়তা দাবি উন্নয়ন সংস্থাগুলোর। সুনামগঞ্জ ঘুরে এসে আরও জানাচ্ছেন সাজিদ আরাফাত। জলের সাথে এখানে এগিয়ে চলে জীবনের গল্প। সুনামগঞ্জের হাওরের বুক চিরে বিশ্বম্ভরপুর উপজেলা। কখনো অথই পানি, আবার কখনো বা পানির সংকটকে সঙ্গী করেই চলে এখানকার জীবিকা। ভরা বর্ষায় যখন পানিতে টইটুম্বুর, ঠিক উল্টো চিত্র গ্রীষ্মের তপ্ত দুপুরে। বিশাল জলরাশির মাঝেও পানি সংকট, চৌচির ফসলের মাঠ। শুধু তাই নয়, সংকট পড়ে বিশুদ্ধ খাবার পানিরও। সুপেয় পানি যোগাতে শত শত পরিবারের নিত্যদিনের সংগ্রাম এই অঞ্চলে। প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে পানি সংগ্রহ যেন নারীদের দৈনন্দিন রুটিন। খাওয়াটাই তো যেখান থেকে পারি এখান থেকে নেই, এক কইলে নে পানি নেয়া তো পানি কোনোবা খালি খানিটাও আর এক কলস পানি নিয়ে খালি খাইয়ে। এরপরে গাড়া গুড়া থেকে এইটাই তো আমরা গোসল গোসল করে ফুরুতা খাজলে বাজলে বড়া, মানে আমরা তার কোনটা করার মতন নাই। সঠিক টাইমে স্কুলে যাই যেতাম না, এই পানি আনতে যাওয়ার সময় বাদে স্কুলে আইয়া টাইম পাইতাম না যাওয়ার। বাবু তো ওইতে দেরি হয়ে যায়, স্যার ম্যাডামে তো অনেক বকাবকি খাইছি। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় কয়েক বছর ধরেই টিউবওয়েলগুলোতে পানির দেখা নেই। সুপেয় পানির অভাবে
ব্যাঘাত ঘটে সাংসারিক কাজে। নারীদের ভুগতে হয় চর্মরোগ, ডায়রিয়া সহ নানা শারীরিক সমস্যায়। এমনকি দূর দূরান্তে পানি সংগ্রহে গিয়ে হতে হয় হেনস্থার শিকার। আগে তো দূর থেকে ওই ফুসকুনি থেকে গানতাম, গাং থেকে তুলতাম, খাদ্য নইতো অসুখ বিসুখ হইতো, পেটপেসারা হইতো, তো অনেক শান্তি হয়েছে। ভালো পানি দেয় আমরা শান্তি পাইতেছি, আমরা সুখ হয়েছে। পানি আনা গেলে তো মুখ করতো, চিল্লাইতো, তারপরও বেআল্লা আনতাম, কেউ হোক লুকাই আনতো পানি রাত্রে, কেউ হোক মসজিদ তো আনতো। অনেক ধরনের কষ্ট আমরা আসলাম স্যার। আমরা আল্লাহ খুব শান্তি, আমরা বিভিন্ন জায়গার তো রয়েছে ওইলানো শান্তি। আমরা সংগঠনের মাঝে অন্য ভাড়াত তারা ইলান হই হিন্দু আদিত্য মাল জায়গা আটটা দুজাত পানি খাইছে। এই অঞ্চলের মানুষের অস্তিত্ব আর সংগ্রামের বয়ানে জড়িয়ে আছে জল, জীবন আর জলাভূমির গল্প। তবে সে গল্পে রয়েছে হতাশার চিত্র। সুনামগঞ্জের এই প্রত্যন্ত অঞ্চলের মতো সারা বিশ্বে সুপেয় পানির সংকটে ভুগছে প্রায় 200 কোটি মানুষ। তাই স্বভাবতই প্রশ্ন থেকে যায়, জলের জীবন ফুরালে কি মানুষের জীবন বাঁচে? এই অঞ্চলের পানির সংকট দূর করতে চলছে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি, যার আওতায় সোলার প্যানেলের সহায়তায় বিশুদ্ধ পানি সরবরাহ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন। ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, রেইন ওয়াটার হারভেস্টিং পদ্ধতিতে সুপেয় পানির সহায়তা পাচ্ছে প্রায় 150 পরিবার। 400 ঘরের মতো আছে বর্তমানে। যে আডিটার মধ্যে আমরা পাইছি, আমরা খুব একটা শান্তিতে চলাফেরা করতেছি, পানিকে খাইতেছি, খুশি হয়েছি বা আমরা শান্তি হইতেছি। সবাই এই পানির লাগে সুখী হয়েছে। বৃষ্টির সময় তো চাকনি দেয়া কাপড় দেয়া তুইছি, দাঁড়ার মাঝে পানি তুলছি, তুললা করছি, খাইছি, ব্যবহার করছি। এখন তো ডিপের পানি দিয়ে ব্যবহার করি। প্রকল্প কর্মকর্তারা বলছেন, স্থানীয় প্রশাসনের সহায়তায় ভবিষ্যতে আরও বেশি মানুষকে পানির সুবিধা দেওয়ার প্রত্যাশা তাদের। নিরাপদ বা বিশুদ্ধ পানির খুবই অভাব, আর নারী এবং পানি ওতপ্রোতভাবে জড়িত। এইখানে 44টা পরিবারের পাশাপাশি অন্য হাটি থেকেও এখন যোগ হয়েছে আরও 20-25টা পরিবার। টোটালি এখানে 60 থেকে 65টা পরিবার এই বিশুদ্ধ পানির আওতায় আসছে। সুনামগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্যমতে জেলার 12টি উপজেলায় সরকারি বেসরকারি পর্যায়ে হস্তচালিত নলকূপ রয়েছে 24,000-এর মতো। তবে পানির স্তর নিচে নেমে যাওয়ায় অকেজো প্রায় 10,000 নলকূপ। সিজনটাতে আপনার জনবল কম পাওয়া যাচ্ছে, আবার আমরা পুরোদমের কাজ শুরু করে দিব। এই তাছাড়াও আমাদের গতানুগতিক যে প্রকল্পগুলো আছে, ওই প্রকল্পগুলো থেকে আপনার রাজস্বর যে টিউবগুলো থাকে, যেগুলো সরকারি সহায়ক চাঁদা প্রদান করে ওনার টিউব নেই, ওগুলোর কাজও চলমান আছে। এটা প্রায় 1040টার মতো। সুপেয় পানির সংকট ঘিরে নারীদের দুর্ভোগ কষ্ট দূরীকরণে বিভিন্ন প্রকল্প পরিচালনা করছে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো। তবে দীর্ঘমেয়াদে পানির সংকট ও প্রান্তিক নারীদের স্বাস্থ্য সমস্যা সমাধানে স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল সহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে যৌথ প্রয়াসে কাজ করার তাগিদ তাদের। নারীর বিষয়টা খুব বিশেষভাবে আমরা দেখি, কারণ প্রতিনিয়ত নারী মানে যে কোনো ক্রাইসিসের সময় আপনি দেখবেন নারীরাই সবচেয়ে প্রথমে ক্ষতিগ্রস্ত হয়। আমরা যদি একটা মডেল ক্রিয়েট করি যেটা ভালো সাকসেসফুল, সেখানে সরকার সেটা নিয়ে সেটা আরও এক্সপ্যান্ড করবে, আরও ব্যাপকভাবে করবে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে প্রান্তিক অঞ্চলের পানি সংকটের প্রভাব পড়ছে নারীদের ওপর। সমাধানে শুধু প্রকল্প ভিত্তিক নয়, বরং স্থায়ী বন্দোবস্তের দাবি প্রান্তজনদের। সাজিদ আরাফাত, এখন সুনামগঞ্জ। সরবরাহ সংকটে দেশের বিভিন্ন বাজারে বেড়েছে মাছের দাম। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ মাছের দাম কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। চাঁদপুরের বাজারে 600 থেকে 800 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2200 টাকায়। তবে নদীর মাছের দাম চড়া থাকলেও আগের দামেই বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের চাষের মাছ। যশোরেও সপ্তাহ ব্যবধানে বেড়েছে সব ধরনের মাছের দাম। শহরের বড় বাজারে জাত ও মান ভেদে প্রতি কেজি বেড়েছে 20 থেকে 100 টাকা পর্যন্ত। হঠাৎ দাম বৃদ্ধির কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। তবে বিক্রেতাদের দাবি সরবরাহ কমায় বেড়েছে দাম। হঠাৎই সারা দেশে বেড়েছে মুরগির ডিমের দাম।
আর সপ্তাহ ব্যবধানে খামারে প্রতি পিস ডিমের দাম বেড়েছে 1 থেকে 2 টাকা, খুচরা পর্যায়েও যা আরও বেশি। কুমিল্লার পাইকারি আড়তে 10 টাকা বেড়ে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকা। ব্যবসায়ীদের দাবি, খাবারের দাম সহ উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় প্রভাব পড়েছে ডিমের দামেও। তবে ক্রেতাদের অভিযোগ, সরবরাহ ঠিক থাকার পরও দাম বৃদ্ধির পর সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে। অন্যদিকে গাজীপুরের খামারগুলোতে 1 থেকে 2 টাকা বেড়ে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে 10 টাকা 50 পয়সায়। খামারিদের দাবি, সব খরচ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি খামারের মুরগি মারা যাওয়ায় কমছে ডিমের উৎপাদন, যার প্রভাব পড়েছে দামে। এদিকে রাজধানীর কোথাও কোথাও ডিমের ডজনের দাম 150-র কাছাকাছি। গাজীপুরেও বেড়েছে ডিমের দাম, 1 থেকে 2 টাকা বেড়েছে খামারে। এ নিয়ে বিস্তারিত জানতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। রায়হান, হঠাৎ ডিমের বাজারে অস্থিরতা, খামারেও ডিমের দাম বেড়েছে, এর কারণ কি বলছেন খামারিরা? গালিব, ঠিকই বলেছেন। হঠাৎ করেই কিন্তু এই ডিমের বাজার কিন্তু হঠাৎ চড়া হয়ে গেছে এবং গত ১০ থেকে ১২ দিন আগেও আমরা খোঁজ খবর নিয়ে যেটি জেনেছি যে গাজীপুরের যে খামারগুলো রয়েছে সেই খামারে প্রতি পিস ডিম বিক্রি হয়েছিল ৯ টাকা দরে। তবে সেই ১০ থেকে ১২ দিনের ব্যবধানে কিন্তু সেই ডিমের দাম প্রতি পিসই কিন্তু বেড়েছে ১ টাকা। অর্থাৎ আজকের এই খামারটিতে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে ১০ টাকায় এবং এটি কিন্তু আরো অ কিছুদিন আগে থেকে কিন্তু দামটি কিন্তু বাড়তে শুরু করেছে। আমরা যেমনটি দেখেছি যে গত রমজানের সময় খামারগুলোতে ডিমের দাম আরো কম ছিল। তখন ৳৮, ৳৬০, ৮০ পয়সা এরকম দামে কিন্তু তখন বিক্রি হতো। তবে সেই দামটি কিন্তু এই রমজানের পর থেকে ধাপে, ধাপে কিন্তু প্রতিদিনই ১০ পয়সা ২০ পয়সা করে বাড়ছে এবং এ বিষয়ে আমরা কিন্তু যারা খামারি রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে আসলে এই যে দাম বাড়ার পেছনে কিন্তু তাদের কোনো হাত নেই। তারা বলছেন যে তারা দীর্ঘ সময় ধরে তারা গত প্রায় ৩ থেকে ৪ মাস তারা লস দিয়ে কিন্তু তারা লোকসানের মধ্যে দিয়ে তারা এই খামারগুলো পরিচালনা করছিলেন। তবে এই গত এই কয়েকদিনেই তারা দামটা কিছুটা বাড়তি পাচ্ছেন এবং এর কারণ হিসেবে বলছেন যে এটি তাদের যে ডিম ব্যবসায়ীদের যে একটা সমিতি রয়েছে সেই সমিতি থেকে এই দরটি নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং তারা এটিও বলছেন যে যেহেতু আমরা কথা বলছিলাম যে ডিম দাম বাড়ার পেছনে খামার পর্যায়ে কিংবা উৎপাদন পর্যায়ে উৎপাদন খরচ বেড়েছে কিনা। তো আমরা যেটি জানতে পেরেছি যে উৎপাদন খরচ কিন্তু বাড়েনি। কারণ খাবারের দাম কিন্তু আগের দামই রয়েছে। পাশাপাশি ওষুধ খরচ, বিদ্যুতের খরচ সেগুলো কিন্তু আগের দামই রয়েছে। তবে তারা এটি বলছেন যে গরমের কারণে কিন্তু মুরগি মারা যাচ্ছে। পাশাপাশি ভাইরাস জনিত রোগেও মুরগি মারা যাচ্ছে। সেক্ষেত্রে কিছুটা ভ্যাকসিন দিতে গিয়ে কিন্তু তাদেরকে বাড়তি খরচ করতে হচ্ছে। তবে তারা বলছেন যে এর আগে থেকেই তাদের এই বাড়তি আ দাম দিয়ে মানে অর্থাৎ ৳১০ প্রতি পিসে তাদের আসলে এই উৎপাদন খরচ পড়তো। তবে সেই হিসেবে তারা দাম পেত না। তবে এখন তারা কিছুটা দাম পাচ্ছেন এবং খামারিরা বলছেন এটি আসলে তাদের যৌক্তিক আসলে তারা দাম পাচ্ছেন এবং তারা বলছেন যে সরকার নির্ধারিত যে মূল্যটি রয়েছে যে উৎপাদন পর্যায়ে ৳১০.৫০ সেটিও কিন্তু তারা এখন পর্যন্ত পাচ্ছেন না। সেক্ষেত্রে আ তারা বলছেন যে যেন ডিমের দামটি যেন যেভাবে রয়েছে এভাবেই যেন থাকে। তো এর প্রভাবটি কিন্তু দেখেছি আমরা খুচরা পর্যায়েও কিন্তু পড়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের খামার থেকে ডিমের দরদামের সবশেষ তথ্য। গালিব। গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। রাজশাহীর বড়াল নদের উৎসমুখের সুইচ গেট পরিদর্শন করছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, এই যে সৈয়দা রিজওয়ানা হাসান যে পরিদর্শন করছেন তার বিস্তারিত জানাবেন।
গালিব, আসলে উপদেষ্টা আর অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে পৌঁছবেন। তিনি রাজশাহী থেকে রওনা হয়েছেন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। পদ্মা নদী রূপপুরের দিকে প্রবাহিত হয়েছে, ঠিক সেই জায়গাটিতে যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, এটি বড়াল নদের ঠিক উৎসমুখে। এখান থেকে এই নদটি এখান থেকে চলনবিল নাটোরের এবং সেখান থেকে আসলে যমুনা নদী, এই পদ্মা এবং যমুনার এই দুই নদীকে আসলে সংযুক্ত করেছে এই প্রবাহ। তবে এখানে আসলে দীর্ঘদিন অপরিকল্পিত স্লুইস গেট এবং এখানে এই যে উৎসমুখের যে পলি পড়েছে বা এখানে দখল দূষণ করে বালি উত্তোলন, সমস্ত কিছুর প্রভাবে কিন্তু এই যে বড়াল নদটি দীর্ঘতম এই বাংলাদেশের নদ, এইটি আসলে প্রায় মৃত অবস্থায় পড়েছে। এইটি পরিদর্শনে মূলত উনি আসছেন এবং এটি পরিদর্শনের পরে এখানে স্থানীয় যারা রয়েছেন তাদের একটি দাবি আছে যে এখানে যে স্লুইস গেটটি আছে সেটি অপসারণ করে এই যে পানির প্রবাহ সেটি আসলে নিশ্চিত করতে হবে। এবং এর আগেও যদিও আসলে নানা প্রকল্প নিয়ে এর উৎসমুখের খনন কাজ চলেছে, তারপরেও কিন্তু আসলে সেটি এই নদের যে পানির প্রবাহ সেটি আসলে সমাধান হয়নি। এখানে বিভিন্ন গবেষণায় যেটি আসলে উঠে এসেছে সেটি হচ্ছে পদ্মা নদীতে যে ভরা মৌসুম, তখন আসলে এই যদিও আসলে এখানে এই স্লুইস গেট দিয়ে 20,000 কিউসেক পানির প্রবাহ আসলে হতো, কিন্তু এই অবস্থাতে আসলে এখন মাত্র 5,000 কিউসেক পানির প্রবাহ হয়, যার কারণে এই নদটি প্রতিনিয়ত আসলে মরার মুখে পড়ছে এবং পানি শুকিয়ে যাচ্ছে। এবং এই সমস্ত কিছুর দাবি এবং এটির সমাধানের জন্য সৈয়দ রিজওয়ানা হাসান তিনি এটি পরিদর্শন করবেন এবং পরবর্তীতে কি আসলে পদক্ষেপ নিচ্ছেন বা তিনি কি বলছেন সেটি দেখারই আসলে অপেক্ষায় এখানকার গ্রামবাসীরা এবং রাজশাহীবাসী। তো এইটি নিয়ে আসলে পরিদর্শনে তিনি অল্প কিছুক্ষণের মধ্যে আসবেন বলে আমরা জানতে পেরেছি। তো গালিব, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। আমের জন্য দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বরেন্দ্র জেলা নওগাঁ। সুস্বাদু নানান জাতের আমের চাষ হচ্ছে এই জেলায়। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যাচ্ছে এই জেলার আম। তবে এখানে নেই আম সংরক্ষণ এবং রপ্তানির বিশেষ কোনো ব্যবস্থা। এতে ভরা মৌসুমে নামমাত্র মূল্যে আম বিক্রিতে বাধ্য হচ্ছেন চাষি ও বাগানি। এছাড়া 50 কেজিতে মন হিসাব করায় সিন্ডিকেটের কাছে অসহায় চাষিরা। নওগাঁ ঘুরে আম সংরক্ষণ ও রপ্তানির প্রতিবন্ধকতা তুলে ধরেছেন মাজেদুর রহমান, ছবি তুলেছেন রবিউল ইসলাম। কদিন বাদে গাছে গাছে হলুদ রং ধারণ করবে পরিপক্ক আম। আমের সুমিষ্ট ঘ্রাণে মৌ করবে চারপাশ। ফুরাবে আম চাষিদের অপেক্ষার পালা। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী জেলায় 22শে মে থেকে আম সংগ্রহ ও বাজারজাত করতে পারবেন ব্যবসায়ীরা। তবে উৎপাদন খরচ উঠবে কিনা এ নিয়ে শঙ্কায় আম চাষিরা। এর সাথে পাইকারদের সিন্ডিকেটের কারণে 40 কেজি পরিবর্তে 52 কেজিতে মন নির্ধারণ করায় লোকসানের শঙ্কা চাষিদের। আমের দাম বাজার মোতাবেক যেটা ওজন দেওয়ার কথা সেটা 40 কেজিতে মন হয়। বিভিন্ন প্রসেস অ্যাপ্লাই করি, সেটা তারা 53 কেজিতে মন নেয়। খরাজনিত কারণে আমাদের আম্রপালি আম উৎপাদনে ব্যাহত ঘটতেছে। আমটা উঠে তখন আমরা দাম পাই না, 1000 টাকা 800 টাকা এরকম মন যায়। স্বাদ ও মানের কারণে নওগাঁর উৎপাদিত আম এখন ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে স্থান করে নিয়েছে। ক্রেতাদের নির্দেশনা মেনে প্রতি বছরই আম যাচ্ছে সৌদি আরব, কাতার, ইতালি, ফ্রান্স সহ প্রায় 10টি দেশে। চীনের আম আমদানির আগ্রহের কারণে এবার নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। তবে আম সংরক্ষণাগার এবং রপ্তানি প্রক্রিয়ায় বিভিন্ন জটিলতায় বিপাকে পড়েছেন রপ্তানিকারকরা। ইউরোপের যে মার্কেটগুলোতে যে আমগুলো যায় সেটাতে আমরা হারভেস্ট করে শ্যাম্পুরে নিয়ে যাই। এখানে ক্যাপাসিটি সারা সিজন ধরে হয়তো 5000 মেট্রিক টনের বেশি এক্সপোর্ট করতে পারবেন না, কিন্তু আমাদের তো উৎপাদন হয় প্রচুর, 25 লাখ টন আমরা উৎপাদন করি, 3000 প্লাস এক্সপোর্ট করি, খুবই নগণ্য। হট ওয়াটার ট্রিটমেন্ট এটা যদি নিয়ে আসা যায়, এটা যদি সরকার সাপোর্ট করে, আমরাও কিছু বিনিয়োগ করলাম, গভর্নমেন্টও সাপোর্ট করলো, তাহলে 20 টন করা যাবে। 10 টন কিংবা 20 টনের একটা হিমাগার যদি স্থাপন করতে পারি, তাহলে আমরা এই যে প্রসেসিং করে রেখে দিলাম, আবার পাঠালাম। আমের হিমাগার স্থাপন এবং কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত এবং পাইকারদের সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান কৃষি কর্মকর্তার। 52 কেজিতে 1 মন, 46 কেজিতে 1 মন, যখন যেভাবে কায়দা করে কৃষকদের উপরে, এই সিন্ডিকেটটা ভাঙতে হবে। আমরা প্রশাসনের সহযোগিতায় সবসময় এটার বিরুদ্ধে তৎপর থাকি। সরাসরি যদি এক্সপোর্টারদের সাথে কৃষকদের লিঙ্কেজ করা যায়, কন্ট্রাক্ট গ্রোয়িং বা একজন এক্সপোর্টার যা আম সরবরাহ করে আগে থেকে প্রোডাকশন থেকে যদি যোগাযোগ রাখে, তাহলে কৃষক ন্যায্য মূল্য পাবে।
নওগাঁয় দিন দিন বাড়ছে আম বাগানের সংখ্যা, তার সাথে বাড়ছে উৎপাদনও, এবং বিদেশেও বাজার সৃষ্টি হয়েছে এই নওগাঁর আমের। তবে এখানে কোনো সংরক্ষণগার না থাকায় কৃষক কখনো অল্প দামে আম বিক্রিতে বাধ্য হচ্ছেন। তাই তাদের দাবি সরকারিভাবে এখানে একটি হিমাগার নির্মাণের। নওগাঁর মাহাদুপুর থেকে মাজিদুর রহমান, এখন। কয়েক বছর আগেও চুয়াডাঙ্গার আলমডাঙ্গার তাঁত শিল্প ছিল জমজমাট। তাঁতের খটখট শব্দে প্রতিটি গ্রাম মুখরিত থাকলেও বর্তমানে বেহাল দশা। সুতার দাম বৃদ্ধি আর মজুরি কমায় পেশা বদল করছেন তাঁতিরা। ফলে কালের বিবর্তনে বিলুপ্তির পথে আলমডাঙ্গার ঐতিহ্যবাহী তাঁত শিল্প। অভিযোগ রয়েছে বিসিক সহ প্রশাসনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এখানকার তাঁতিরা। চুয়াডাঙ্গা থেকে আরও জানাচ্ছেন অনিক চক্রবর্তী। একসময় তাঁতের খটখট শব্দে মুখরিত থাকত চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বিভিন্ন গ্রাম। 15 থেকে 16টি গ্রামের কয়েক হাজার মানুষ জীবিকা নির্বাহ করত এই শিল্পকে কেন্দ্র করে। তবে বর্তমানে পেশা হারিয়েছে তার জৌলুস। কেউ কেউ অন্য উপায় না পেয়ে টিকিয়ে রেখেছেন বাপদাদার পেশা। একসময় গ্রামের বেশিরভাগ মানুষ তাঁত শিল্পের সঙ্গে জড়িত থাকলেও জীবিকার প্রয়োজনে অনেকেই পেশা বদলে হয়েছেন হোটেল কর্মচারী, রিক্সা ভ্যান চালক, রাজমিস্ত্রি বা ক্ষুদ্র ব্যবসায়ী। আমার দিনে আপনি মনে করেন 4টি থেকে 5টা গামছা হয়, তাতে ধরেন যে একটা সংসার কোনোভাবেই চলে না। সারাদিনে মনে করেন এই 40 টাকা 30 টাকা এরকম হয়। এই সপ্তাহে মনে হয় 200-250 টাকা 300 টাকা এরকম কাজ হয়, কষ্ট হয়। বর্তমানে বেশিরভাগ বাড়িতে অযত্ন অবহেলায় পড়ে আছে তাঁত যন্ত্র। হাতে গোনা কয়েকটি বাড়িতে নারীরা অবসরে তাঁত বুনে বাঁচিয়ে রেখেছেন এই পেশা। তারা বলছেন পুঁজির অভাব, দফায় দফায় সুতা ও কাঁচামালের মূল্য বৃদ্ধি আর শ্রমিকের মজুরি কমাসহ নানান প্রতিকূলতায় আলমডাঙ্গার ঐতিহ্য এখন বিলুপ্তির পথে। এ অবস্থায় এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলছেন স্থানীয়রা। আমাদের এলাকা এখন নেই বললেই চলে। এখন মানে শতকরা একখান দুখন হতে পারে খুঁজলি পারে। বর্তমান যে পরিস্থিতি, কাপড় বুনে সংসার মেনটেনেন্স করা আর চলে না। এর যে কাঁচামাল সুতা বা অন্যান্য যেগুলোর দাম অতিরিক্ত বৃদ্ধি, পাশাপাশি তারা যে তাঁত শিল্প যেটা তৈরি করে যেমন লুঙ্গি, গামছা, এগুলোর বাজারে পর্যাপ্ত মূল্য নেই। বিসিক কর্মকর্তারা বলছেন তাঁতিদের আধুনিক প্রশিক্ষণ ও শিল্পকে আধুনিকায়ন করতে কাজ চলমান রয়েছে। উৎপাদনমুখী কুটির শিল্প, তাঁত শিল্প এটা। এখানে হচ্ছে ব্যবসা সংক্রান্ত প্রশিক্ষণ আছে আমাদের 5 দিনের। আমাদের কাছ থেকে তারা প্রশিক্ষণ নিতে পারে ব্যবসা কিভাবে করতে হয়। তাদের আমরা ব্যবসা সংক্রান্ত প্রশিক্ষণ দিয়ে তাদের আমরা ঋণ কার্যক্রমে নিয়ে যেতে পারি। এক সময় তাঁত শিল্পের সঙ্গে 5000 মানুষ সম্পৃক্ত থাকলেও বর্তমানে আছে মাত্র 20 থেকে 30টি পরিবার। অনিক চক্রবর্তী, এখন, চুয়াডাঙ্গা। এবছর চট্টগ্রামে 3 থেকে 3.5 লাখ কোরবানির পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছেন আড়তদাররা। তবে এখনও বকেয়া টাকা আদায় না হওয়ায় উৎকণ্ঠায় ক্ষুদ্র ব্যবসায়ীরা। এ নিয়ে আরও জানাতে নগরীর আতুরার ডিপো থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, এবার নগরীতে চামড়ার সংগ্রহের লক্ষ্য পূরণের সম্ভাবনা কতটা রয়েছে, আর ক্ষুদ্র ব্যবসায়ীদের টাকা পরিশোধের বিষয়ে আড়তদাররা কি বলছেন? গালিব, লক্ষ্যমাত্রা পূরণের ব্যাপারে ব্যবসায়ীরা বরাবরই আশাবাদী এবং তারা বলছেন যে এই যে কাঁচা চামড়ার লক্ষ্যমাত্রা যে সংগ্রহ সেটি মূলত বৃহত্তর চট্টগ্রামকে টার্গেট করে নির্ধারণ করা হয়। এর মধ্যে চট্টগ্রাম মহানগরী ছাড়াও পার্বত্য জেলাগুলো রয়েছে, কক্সবাজার রয়েছে, এবং এই অঞ্চল নিয়েই মূলত এই লক্ষ্যমাত্রাটা নির্ধারণ করা হয়। এবং গতকাল কিন্তু জেলা প্রশাসকের সাথে আড়তদাররা যারা রয়েছেন, সেই সাথে লবণ ব্যবসায়ী যারা রয়েছেন, তাদের সাথে একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে চামড়া সংগ্রহের জন্য উপজেলা পর্যায়ে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়গুলোও কিন্তু ব্যবসায়ীদেরকে অবহিত করা হয়েছে। অর্থাৎ একটি চামড়াও যাতে নষ্ট না হয় সেই ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে প্রস্তুতি রয়েছে। অন্যদিকে আড়তদাররাও সেভাবেই কিন্তু প্রস্তুতি নিচ্ছেন এবং আড়তদাররা জানিয়েছেন যে এবছর গেল বছরের তুলনায় লবণের দাম কিছুটা কম রয়েছে। গেল বছর লবণের দাম যেখানে ছিল 900 থেকে 1000 টাকা, এবার সেটি কিন্তু 800 থেকে 850 টাকার মধ্যেই মিলছে এখন পর্যন্ত। তবে সামনে আরও যেহেতু কিছুটা দিন বাকি রয়েছে, এর মধ্যে যাতে লবণের দাম আর না বাড়ে সেই বিষয়টি আড়তদাররা প্রশাসনের প্রতি নজর রাখার জন্য আহ্বান জানিয়েছেন।
জানিয়েছেন। অন্যদিকে লবণ ব্যবসায়ীরা যেটি বলছেন যে পর্যাপ্ত লবণ উৎপাদন হয়েছে এবং লবণের কোনো ঘাটতি বা সংকট সেটিও কিন্তু হবে না। এবং আমরা দেখেছি যে আড়তগুলোতে এরই মধ্যে কোনো কোনো আড়তে লবণ মজুদের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে, যদিও এখন আড়তগুলো অনেকটা ফাঁকা পড়ে রয়েছে। শেষ গত বছরের যেই চামড়া ছিল সেগুলো কিন্তু তারা এরই মধ্যে বিক্রি করে দিয়েছেন। এবং চট্টগ্রামে যেহেতু ট্যানারি একেবারেই নেই, শুধুমাত্র একটি ট্যানারি রয়েছে এবং মূলত তাদেরকে এই চামড়াগুলো ঢাকায় যে সকল ট্যানারি রয়েছে তাদের কাছে এই পণ্যগুলো বিক্রি করতে হয়। সেই ঢাকার ব্যবসায়ীদের কাছে কিন্তু তাদের কিছু বকেয়া পাওনা রয়ে গিয়েছে এবং এই বকেয়া পাওনার না যদি সঠিক সময় আদায় না হয় বা কোরবানের আগে যদি আদায় না হয় তাহলে চামড়া ক্রয়ের ক্ষেত্রে তাদের যে মূলধন ঘাটতি সেটিতে পড়ার কিন্তু শঙ্কা রয়েছে। আমরা কয়েকজন আড়তদারের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা এখনো বকেয়া আদায়ের জন্য যারা ট্যানারি মালিক রয়েছেন তাদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং তারা চেষ্টা করছেন যে কোরবানের আগেই সেই বকেয়ার টাকাটা তুলে এনে তারা যাতে ভালোভাবে ব্যবসা করতে পারেন সেই চেষ্টা কিন্তু তারা অব্যাহত রেখেছেন। তারা আরও একটি বিষয় যেটি বলেছেন, এখন পর্যন্ত কাঁচা চামড়ার কিন্তু মূল্য নির্ধারণ হয়নি। তারা বলছেন যে মূল্য নির্ধারণের ক্ষেত্রে ঢাকা এবং ঢাকার বাইরে দুটো মূল্য নির্ধারণ করা হয়, কিন্তু যেই মূল্য নির্ধারণ করা হয় ট্যানারি মালিকরা পরবর্তীতে সেই মূল্যে চামড়াগুলো ক্রয় করেন না। চামড়া সংগ্রহের সময় প্রশাসনের পক্ষ থেকে তদারকি থাকে একটি চামড়া যাতে নষ্ট না হয়, আড়তদাররা যাতে চামড়া ফেরত না দেন সেই বিষয়ে প্রশাসনের নজরদারি থাকে। কিন্তু চামড়া কিনে ফেলার পরে এই চামড়া ট্যানারি মালিকরা সরকার নির্ধারিত মূল্যে কিনছেন কিনা সেটি নজরদারি না থাকায় আড়তদাররা কিন্তু অনেক সময় বিপাকে পড়েন। তাই আড়তদারদের পক্ষ থেকে সেটি একটি দাবি রয়েছে যে চামড়া সংগ্রহের পরে যাতে ট্যানারি মালিকরা সরকার নির্ধারিত দামে চামড়া সংগ্রহ করেন সেটি যাতে সরকার সুনিশ্চিত করেন, তাতে করে চামড়ার যে ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন তারা আসলে ব্যবসায় টিকে থাকতে পারবেন। অন্যথায় এখানে 112 জনের উপরে ব্যবসায়ী ছিলেন, এখন কিন্তু সেটি কমতে কমতে মাত্র 20 থেকে 25 জনে নেমে এসেছে বলে আড়তদাররা জানাচ্ছেন। গালিব। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান। শরীয়তপুরে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করছে জেলা প্রশাসন ও সড়ক বিভাগে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনির, অভিযান কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আজ দিনব্যাপী এই অভিযান চলবে গালিব। আর সড়কের পাশে স্টেডিয়াম, শরীয়তপুর স্টেডিয়াম থেকে পুলিশ বক্স পর্যন্ত এই অংশে মোট 15টি স্থাপনা যে বেদখল করে রেখেছে সড়ক বিভাগের জমি, সেই স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া হবে। আমরা দেখছি যে 10টা সোয়া 10টার দিকেই কিন্তু সড়ক বিভাগ এবং জেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান শুরু করেছে এবং তাদের সাথে কিন্তু রয়েছে বিদ্যুৎ বিভাগ, পাশাপাশি ফায়ার সার্ভিস, পুলিশ, প্রত্যেকেই একটি যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে। ইতোমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে দুটি এক্সকেভেটর দিয়ে যে অস্থায়ী টিনের স্থাপনাগুলো ছিল তার প্রায় 4টি স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং সকাল থেকেই দেখেছি যে আসলে এই অংশের যারা মালিক সেই তাদের অবৈধ স্থাপনা থেকে যেই তাদের আসবাবগুলো ছিল বা তাদের ঘরের যেই জিনিসগুলো ছিল সেগুলি তারা সরিয়ে নিচ্ছে এবং সেগুলো সরিয়ে নিয়ে নিরাপদে তাদের যেই ঘরটি রয়েছে বা যে পাকা স্থাপনাটি রয়েছে সেগুলো কিন্তু এক্সকেভেটর দিয়ে ভাঙার পরিকল্পনা করছে সড়ক বিভাগ। এই সড়কটি 86-87 সালে জমি অধিগ্রহণ করে সড়ক বিভাগ 12 একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। তখন তার কিন্তু প্রায় 87-88% জমি বেদখল করা হয়েছে, সেখানে স্থায়ী ইমারত করা হয়েছে, বড় বড় ভবন নির্মাণ করা হয়েছে এবং সেই ভবনগুলোর অনেকেই কিন্তু যোগ সাজস করে ভূমি অফিসের সাথে সেখানে কিন্তু তারা পর্চাও বিআরএস পর্চাও করে নিয়েছেন, এমনটা কিন্তু সড়ক বিভাগ আমাদেরকে জানিয়েছে। যার ফলে সড়ক বিভাগ কিন্তু 2017 সালে একটি মামলাও দায়ের করেছেন এই জমি উদ্ধারের জন্য। 18টি মামলা দায়ের করা হয়েছে এবং এই 18টি মামলার নিষ্পত্তি হলে সেই দখল করা জমিগুলো কিন্তু উদ্ধার করা হবে। স্থানীয় যারা এই দখলদার তারা কিন্তু বিষয়টিকে ভালোভাবে নিয়েছেন, যে তারা বলছেন যে আসলে এই জমি সড়কের আমরা স্থাপনাগুলো উঠিয়ে ফেলেছিলাম, এখন সড়ক বিভাগ যেহেতু তাদের পেয়েছেন তারা নিয়ে নেবেন। আর স্থানীয়রা বলছেন যে আসলে এরকম অভিযানের ফলে সড়কের এই যানজটের দুর্ভোগ কমবে, সড়ক সম্প্রসারণ হবে এবং এই সড়কের পাশ দিয়ে ড্রেন সহ সড়ক সৌন্দর্যবর্ধন করা যাবে। ফলে শরীয়তপুর এই শহরটি আসলে একদিকে সৌন্দর্যবর্ধন হবে, অপরদিকে যেই গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে এর ফলে যেই যানজট সৃষ্টি হচ্ছে সেটিও কমে আসবে, এমনটাই কিন্তু সড়ক বিভাগ এবং স্থানীয়রা বলছেন। তো আমরা দেখছি যে সকাল থেকেই অভিযান চলছে, অভিযান দিনব্যাপী চলবে এবং সব ধরনের স্থাপনা ঘুরিয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চালানোর জানিয়েছে সড়ক বিভাগ এবং জেলা প্রশাসন। গালিব। শরীয়তপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। আন্তর্জাতিক প্রসঙ্গ।
কানাডার টরন্টো শহরের একটি গাড়ির ওপর আরেকটি গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় একই পরিবারের 3 শিশু নিহত হয়েছে। ঘটনায় আহত তাদের মা ও আরও এক শিশু গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। গাড়ি চালক 19 বছর বয়সী শ্বেতাঙ্গ তরুণকে আটক করেছে পুলিশ। কানাডা থেকে আরও জানাচ্ছেন সৈয়দ ইফতেখার। স্থানীয় সময় রোববার রাতে কানাডার ব্যস্ততম শহর টরন্টো র্যানফোর্ড ড্রাইভ এলাকায় একটি পার্ক করা গাড়ির উপর গাড়ি উঠিয়ে দেন 19 বছর বয়সী শ্বেতাঙ্গ তরুণ। এতে ঘটনাস্থলেই 3 শিশুর মৃত্যু হয়, যাদের বয়স 6, 13 ও 15 বছর। সম্পর্কে তারা 2 ভাই ও 1 বোন। এ ঘটনায় 35 বছর বয়সী তাদের মা এবং 10 বছর বয়সী আরও এক ছেলে শিশু আহত হয়ে হাসপাতালে ভর্তি। আহত হয়েছেন 40 বছর বয়সী আরও একজন। One person's decision to drink and drive, which is a fatal decision this person made. And we as a Toronto Police Service, we educate the public of the danger of drinking and driving, and this is a result a family is torn apart. পুলিশ আরও জানিয়েছে, চালক ইথান লিহুলিয়ারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে 12টি অভিযোগ ইতোমধ্যে আনা হয়েছে। দিন দিন নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে কানাডার বিভিন্ন শহরে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি ওঠে গেল মাসে নির্বাচনের সময়ও। প্রধানমন্ত্রী মার্ক কার্নি সে বিষয়ে গুরুত্ব দেবেন বলেও জানান। নির্বাচনের আগে ব্রিটিশ কলম্বিয়ার ভ্যাঙ্কুভারে ফিলিপিনো কমিউনিটির উৎসব চলাকালে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় 11 জন নিহত হন। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। সরজাই সিরিজের দ্বিতীয় ও শেষ টি-20তে ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে লিটন দাসের দল। বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচ জিতে সিরিজে 1-0 এগিয়ে টাইগাররা। ম্যাচ জিতলে বাহবা নেই, হারলেই পড়তে হবে ভক্ত সমর্থকদের তোপের মুখে। তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে যেন উনুনের উপর টাইগাররা। এই যেমন পারভেজ ইমনের সেঞ্চুরির পরও সিরিজের প্রথম ম্যাচে হারের শঙ্কা পেয়ে বসেছিল লিটন দাসদের। তবে শেষ 10 ওভারে বোলারদের দুর্দান্ত বোলিংয়ে সিরিজে 1-0 লিড নেয় বাংলাদেশ। সেঞ্চুরিয়ান ইমন ছাড়া অন্যান্য ব্যাটারদের দৃষ্টিকটু আউট আর বড় রান করতে না পারার ব্যর্থতায় সুযোগ থাকার পরও প্রথম টি-20তে 200 রান করতে পারেনি বাংলাদেশ। এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে অফ ফর্মে থাকার মেয়াদ আরও যেন বৃদ্ধি করলেন ক্যাপ্টেন লিটন দাস। প্রথম 10 ওভারে বোলাররাও ছিলেন ছন্ন ছাড়া। ব্যর্থতার কারণ বের করে সিরিজের শেষ ম্যাচে আরও আধিপত্য বিস্তার করে খেলতে চায় বাংলাদেশ। 2022 সালে দুবাইয়ের সাথে খেলা সর্বশেষ সিরিজে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করেছিল সংযুক্ত আরব আমিরাতকে। চলমান সিরিজের প্রথম ম্যাচ জিতে সংখ্যাটা বাড়িয়ে নিয়েছে লিটন দাসরা। আর সিরিজের শেষ ম্যাচ জিতে জেতার হালি পূরণ করতে মাঠে নামবে বাংলাদেশ। তবে ম্যাচ জেতার পাশাপাশি দর্শকদের চোখ থাকবে ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরমেন্সের দিকেও। এদিকে প্রথম টি-20তে একাদশের সুযোগ না পাওয়া সৌম্য, রিশাদ, নাহিদ শান্তদের দেখা যেতে পারে সিরিজ নির্ধারণী ম্যাচে। আরিফুল ইসলাম সাহাব, এখন বাণিজ্যের শিরোনামগুলো আরো একবার। ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া দিয়ে রপ্তানি কমবে 30%। দৈনিক প্রায় 40 লাখ টাকার বাণিজ্য ব্যাহতের সংখ্যা। চড়া ডিমের বাজার, ডজনের দাম 150-র কাছাকাছি। সরবরাহ কমায় সপ্তাহ ব্যবধানে ঊর্ধ্বমুখী মাছের দর। ডিম তো 42 টাকা 40 টাকা এরকম আসলে আর কি, এখন 45 টাকা বিক্রি করি, একটু বাড়ছে। খাদ্যের দাম যদি আরেকটু কমায় তাহলে হয়তো ডিমের দাম আরেকটু কমবে। নদীতে মাছ কম, আর এই জন্য কিন্তু আয় না, কম কিনে দাম বেশি দেখে। বৈষম্য বিরোধী আন্দোলনে ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় কারাগারে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। রিমান্ড চায়নি পুলিশ। স্তর নামায় হাওড়ে তীব্র সুপেয় পানির সংকট। স্বাস্থ্য ঝুঁকি সহ বেশি ভুগছেন নারীরা। দীর্ঘমেয়াদী উদ্যোগের দাবি। এক কলস পানি নিয়ে এখানে খাই, এরপরে গাড়া গুড়া থেকে আমরা গোসল গোসল করে সঠিক টাইমে স্কুলে যাই যেতাম না। এই পানি আনতে যাওয়ার সময় বাদে স্কুলে আইয়া টাইম পাইতাম না যাওয়ার। এবং কানাডার টরন্টোতে গাড়ি উঠিয়ে দিয়ে 3 শিশু হত্যা, মা সহ আহত আরও 3 জন। নেশাগ্রস্ত গাড়ি চালক আটক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.